সমাজের সব স্তরে, অভিভাবক থেকে ধরুন, অভিভাবকরা রয়েছে, একটা বড় শিক্ষক সমাজ রয়েছে, এবং নাগরিক, আমি নাগরিক মানে এখানে আরেকটু নির্দিষ্ট করে বলি, সমাজে যারা বড় একটু ক্ষেত্রে, হ্যাঁ, বড় ক্ষেত্রে। বড়, একটা বড় ক্ষেত্রে, তারা তো একটা আলোড়ন, তবে একের পর এক দুর্নীতি হচ্ছে। এটা তো আটকে রাখবার জায়গা নেই, সাদা চোখে দেখা যাচ্ছে যে একের পর এক দুর্নীতিতে ভরপুর শিক্ষা দপ্তর, তারা ঠিকঠাক চাকরি দিতে পারছে না, এটা নিয়ে প্রশ্ন উঠছে না। এত বড় একটা দুর্নীতি হলো, এটা নিয়ে তো তদন্ত হবে, তদন্ত হয়ে যে আহ, অন্যায়টা করেছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সরকার, আমাদের রাজ্যের শাসক দল এখনো পর্যন্ত স্বীকারই করেনি যে একটা দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগে, অথচ তারাই তাদের ওয়েবসাইটে বলে দিচ্ছে যে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে, অন্তত কম হলেও তারা কিন্তু তাদের ওয়েবসাইটে কিছু নাম প্রকাশ করেছে। অর্থাৎ একটা সরকারি সংস্থা যদি নিজেই স্বীকার করে নেয় যে দুর্নীতি করে এই কজন চাকরি পেয়েছে, এটা বলেছেন তারা, এরপরেও আলোড়ন উঠছে না, এবং সরকারের বিরুদ্ধে কেউ সোচ্চার হচ্ছে না। শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সবাই চুপ করে দেখছেন, এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে, আমাদের সমাজের একটা বিনাশ প্রক্রিয়া বলা যায়, সেটা ঘটে যাচ্ছে, কারোর কোনো প্রশ্ন নেই। তিনটে তিনটে মহলের কথা আমি বলবো, যাদের দায় আছে, দুরন্ত দায়, তারা পালন করছে না। একটা মহল হচ্ছে আইন ব্যবস্থার ক্ষেত্রে যারা যুক্ত আছেন, যাদের হাতে আইন রয়েছে। আমাদের তো শেষ ভরসা সেই আইন। এইসব ছেলে মেয়েরা যারা শিক্ষকতার চাকরি না পেয়ে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়েছে, বয়স যারা হয়তো 25 বছর বয়স থেকে আন্দোলন করছে, আজকে 40-এ পৌঁছে গেছে, সেই রকম ছেলে মেয়েরা 40-এর কাছাকাছি বা 40 পৌঁছে গেছে, তারা তারা তো বঞ্চনার শিকার। এবার দেখছে, তুমি ঠিকই বলেছো, নাগরিকদের মধ্যে সুবিধাভোগী নাগরিক, আমি এইভাবে ভাগ করি, সুবিধাভোগী নাগরিক যারা, তারা দেখছেন এবং চুপ করে রয়েছেন, এবং তারা স্তাবকতা করে যাচ্ছেন অধিকাংশই। যারা স্তাবকতা করেন না তারা চুপচাপ রয়েছেন, নিঃশব্দ, জানে করলে কিছু হবে না, বা করলে খাড়া আমার উপরে পড়বে, বাবা দরকার নেই। এটা একটা শ্রেণী। দ্বিতীয় হচ্ছে যারা এরকম ভাবে এরকম ক্ষতিকারক ব্যবস্থার শিকার হচ্ছে, সব থেকে বেশি শিকার হচ্ছে গরিব মানুষরা, শ্রমজীবী ঘরের মানুষরা, তারা শ্রম ক্ষেত্রে চলে যাচ্ছে। স্কুলগুলো বন্ধ, স্কুল মুখ আর হচ্ছে না, শ্রমের কাজে চলে যাচ্ছে। সেই মানুষরা বুঝে নিয়েছে, দীর্ঘদিন ধরে কষ্ট সহ্য করে বুঝে নিয়েছে যে ওসব আমাদের জন্য সকাল্লাভের মতো, ওসব আমাদের জন্য নয়। যা পাচ্ছি তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকি। ওই কি সব ভান্ডার মান্ডার দেয়, টাকা পয়সা দেয়, জনগণের টাকা জনগণের হাতে দেওয়া হচ্ছে, কিন্তু তারা যে বুঝতে পারছে না, আমি এটা বিশ্বাস করি না। কিন্তু ভাবছি যদি আমরা এখন ক্ষোভ বিক্ষোভ দেখাই, তাহলে এটুকুও পাবো না, তাকিয়ে থাকতে হবে। তাদের অবস্থাটা এতটাই খারাপ। অতএব শিক্ষা নিয়ে তারা আর মাথা ব্যথা করছে না। এবারে যেটা যেটা সুবিধা এরা নিচ্ছে, সরকারি ব্যবস্থা মানে আমি যেটা বললাম, বিনা ব্যয়ে সকলের জন্য শিক্ষা, এটা সরকারের থেকে হওয়ার কথা, তো সরকার তো নেই, সরকার তো তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ কি হচ্ছে, সেই শিক্ষাটা একদম মানে একেবারে দুর্মুষ হয়ে গেছে। তুমি বলবে তাহলে দেশে তো কোনো শিক্ষা বলে কিছু আর থাকছে না, তা কিন্তু নয়। স্কুলগুলো সব শূন্য, সেই স্কুলগুলো সরকারি স্কুল অথবা সরকার পোষিত স্কুল। বেসরকারি স্কুলগুলো রমরম করে চলছে। এমনকি একদম। কিছু কিছু মানুষ, কিছু দরিদ্র ঘরের মানুষ ঘটি বাটি বিক্রি করে নিজেরাও মানে উদয়স্ত পরিশ্রম করে ছেলেদেরকে ওই বেসরকারি স্কুল, ছেলে মেয়েদেরকে বেসরকারি স্কুলে দেওয়ার চেষ্টা করছে। এবং সেটা খুব বহাল তবিয়তে পায়ের উপর পা তুলে পা নাচাতে নাচাতে শাসক দল দেখছে যে যাও যাও, আমাদের কিছু দায় রইল না। হাসপাতালগুলোর একই অবস্থা, স্বাস্থ্য ক্ষেত্রেরও একই অবস্থা। তো তুমি বলবে যে মানুষ কেন চুপচাপ দেখছে? হ্যাঁ, দেখছে সব স্তরের মানুষ। মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা তারা কি করছে, তাদের হাতে এখন মধ্যবিত্ত সত্যি অর্থে যদি তুমি আমায় বলতে বলো, তাহলে এটা কিন্তু রিয়েলিটি। যখন মধ্যবিত্ত আমাদের দেশে নেই, আছে উচ্চবিত্ত আর নিম্নবিত্ত। মধ্যবিত্ত অবস্থাটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে। ফলে তাদের হাতে এখন যা টাকা পয়সা, টাকা একেবারে কারোর হাতে নেই, আর সব টাকা একটা একটা শ্রেণীর হাতে।
এইভাবে দেশের সম্পদের বিলি বন্টন এখনো হয়েছে। তারা কি করছে? তারা দিব্যি বেসরকারি স্কুলে, বাংলা মাধ্যম বাদ দিয়ে ইংরেজি মাধ্যম স্কুলে, এসব স্কুলে পড়া, সমস্ত সকল মানুষের উপরে এই কোপটা পড়তো। চাকরি পাচ্ছে না, শিক্ষকতার চাকরি পাচ্ছে না, শিক্ষা পাচ্ছে না, সমস্ত শ্রেণীর মানুষের উপরে এই কোপটা যদি পড়তো, তাহলে হয়তো একটা কিছু করতে পারতো। কিন্তু কি হয়ে যাচ্ছে না, বিভাজন হয়ে যাচ্ছে। ওই যে একদম। ব্রিটিশ বলে গেছে, ডিভাইড অ্যান্ড রুল, ওর মতন সত্য বাণী আর নেই। সেই সত্য বাণী আজকে অনুসৃত হচ্ছে, ডিভিশন হয়ে গেছে। এমনকি যারা আজকে বঞ্চনার শিকার, এদের মধ্যে তীব্র বিভাজন রেখা তৈরি করে দেওয়া হচ্ছে, এবং সেটা খুব সুপরিকল্পিত ভাবে। এটার ব্যাখ্যা আমি একটাই বলবো, অনুপম, আজকে আমরা এমন একজন কে পেয়েছি আমাদের মাথার উপরে এই রাজ্যে, আমাকে বলতেই হচ্ছে, আমি মনোবিদ্যা ভালো করে পড়েছি বলে বলছি, যদি কোনো মানুষ মনোরোগী হয় এবং তার সঙ্গে যুক্ত হয় ক্ষমতার লোভ এবং অর্থের লোভ, এই দুটো প্রবৃত্তি, মনোরোগীর যদি ক্ষমতার লোভ এবং অর্থের লোভ, এই দুটো বৃত্তি সংশ্লিষ্ট হয়ে যায় মনোরোগের সঙ্গে, এই তিনের সমন্বয়, একটা কথা আমরা পড়ি না, ছোটবেলা থেকে শিখেছি, ত্রয়স্পর্শ যোগ, তিনের একসঙ্গে মিলনের যোগকে বলা হয় ত্রয়স্পর্শ যোগ। এই তিনটে যোগ বা সমন্বয় যদি কোনো ব্যক্তিতে ঘটে, তাহলে সেই ব্যক্তির দ্বারা এমন সমূহ সর্বনাশ ঘটে, যে সর্বনাশের কুল কিনারা যায় না। আমার মনে হয় আজকে আমাদের দেশে, আমাদের এই রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থা ঠিক সেই পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এই তিনের সমন্বয়ে গঠিত একটি মানুষ, যার মস্তিষ্কের গঠনটা এরকম, সেই মানুষের দ্বারাই এটা ঘটছে। এর থেকে পরিত্রাণ আমাদের নেই, কারণ তিনি জানেন, তিনি অনেকভাবে বঞ্চিত হয়েছেন, ছোটবেলা থেকে বঞ্চনার শিকার। আজকে সমস্ত বঞ্চনাগুলো তিনি উসুল করে নিতে চান ক্ষমতা পেয়ে, ক্ষমতাটাকে পুরো মাত্রায় ব্যবহার করা। এবং ব্যবহারটা দুরকম হয়, যে কোনো জিনিসের ব্যবহার, অপব্যবহার আর সুব্যবহার, সঠিক ব্যবহার। অপব্যবহারটা মারাত্মক পর্যায়ে চলে গেলে তার মতো চূড়ান্ত ক্ষতি আর কোনো কিছুর দ্বারা সাধিত হয় না। এই ব্যক্তিটি, এই মনোরোগী, আদতে মনোরোগী, যার ক্ষমতার প্রতি লোভ অপরিসীম, ক্ষমতাকে ব্যবহার করার জন্য তিনি একেবারে ওতপ্রোত ভাবে জড়িত হয়ে করেছেন নিজেকে, এবং উল্লসিত বোধ করেন নিজে। আর মুশকিলটা হচ্ছে কি জানো, যিনি বিদ্যা লাভ করেন তিনি জানেন যে তিনি কিছুই শিখতে পারেননি, কিন্তু যার যথার্থ বিদ্যা শিক্ষা নেই, যিনি, যথার্থ শিক্ষিত হন যিনি, যার বিদ্যার ধারে কাছে যিনি কখনো যাননি, তিনি মনে করেন যে আমি তো কিছু কিছু শিখিনি, হয়তো বলে অনেকেই, আমাকে অনেকে গালাগালি দেয়, কিন্তু না শিখে আমি যা করছি, আমি যে অবস্থানে পৌঁছেছি, যত ক্ষমতা লাভ করেছি, দেখা দেখি অন্যেরা, তথাকথিত শিক্ষিত মানুষেরা, আমাকে গালাগালি দেওয়া হয় যে আমি শিক্ষা লাভ করতে পারিনি, আমি অশিক্ষিত। কিন্তু আমার মতন এইরকম ক্ষমতা কতজন পায়? আমি সেই জন্য সেই ক্ষমতার চূড়ান্ত ব্যবহার করে, আমরা বলে অপব্যবহার, তিনি বলবেন সদ্ব্যবহার করে দেখিয়ে দেবো যে ক্ষমতার দৌড় কত দূর হতে পারে। সেটাই তিনি দেখিয়ে যাচ্ছেন। এবং শিক্ষক পদপ্রার্থী যারা শিক্ষক হতে চেয়েছিলেন, এই স্বপ্ন যাদের জীবনে ছিল, তারা আজকে কি কি বলবো আমি, বলো, শিক্ষকরা এক সময়, এই কথাটা এখন বলতেই হচ্ছে, শিক্ষকদের মাইনে সব থেকে কম ছিল একটা সময়। একদম। অতি সামান্য বেতনে শিক্ষকতা যারা করতে আসতেন, তারা অন্য চাকরি ছেড়ে শিক্ষক হতেন অতি সামান্য মাইনেতে। কেন না, শিক্ষক হওয়ার স্বপ্নটা অন্য সব কিছু থেকে আলাদা। এখানে লোকের হিসাব, লাভের হিসাব করতেন না আগের দিনের শিক্ষকরা। আমরা সেই সব শিক্ষকদের পেয়েছি। কি সাংঘাতিক শিক্ষার্থীদের প্রতি তাদের দরদ, পড়াশোনার ক্ষেত্রে বিদ্যা নিজেরা চর্চা করেছেন, এবং বিদ্যা চর্চায় প্রেরণা দিয়েছেন, সর্বতভাবে সাহায্য করেছেন। টাকার জন্য করেননি, অর্থের জন্য করেননি।
দুঃখের কথা এটাও, আজকে যারা শিক্ষক পদপ্রার্থী তারা যে সত্যিকার শিক্ষকতার মর্যাদা জানেন, এটা আমাকে সত্যের খাতিরে বলতেই হচ্ছে, মনে হয় না। তারা পদ পেতে চেয়েছিলেন, কিন্তু প্রকৃত আদর্শ শিক্ষক হওয়ার জন্য সে মনে হয় না। কিন্তু তাই বলে শিক্ষা ক্ষেত্রটাকে পুরো মাত্রায় চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার যে মনোরোগ, সেই মনোরোগীর পাল্লায় আমরা পড়েছি। আমার মনে হয় সেটাই আসল কারণ। ক্ষমতা আমার কতখানি, যারা ক্ষমতার লাভের অধিকারী না হয়ে ক্ষমতা পায়, তারা সেটা দেখাতে চায়, সেখানটায় গোলযোগ বেঁধেছে বলে আমার মনে হয়। আর যারা শিক্ষক পদপ্রার্থী, আর একটা কথা বলে শেষ করবে বিষয়টা, আমরা ব্রিটিশ শাসকদের নিন্দা করি অনুপম, নানান দিক থেকে নিন্দা করি। ব্রিটিশ শাসনকাল আমাদের কাছে মনে হতো পরদেশিরা আমাদের উপর প্রভুত্ব করে গেছে, কিন্তু আজকে এই সময়ে বসে আমাদের মানতেই হচ্ছে ব্রিটিশ শাসকরা আজ যাই করুক, শিক্ষাকে নিয়ে ছিনিমিনি খেলা খেলেনি। এদেশের মানুষ শিক্ষা থেকে বঞ্চিত ছিলেন, সুশিক্ষা থেকে বঞ্চিত ছিলেন, তারা কিন্তু শিক্ষা দিয়েছে এবং সুশিক্ষা দিয়েছে। আমি সেই সব মানুষদের দেখেছি যারা শিক্ষক হয়েছেন স্বল্প টাকার বিনিময়ে পরবর্তীতে স্বাধীন দেশে, তারা কিন্তু সেই বিদেশি শাসকদের হাতে শিক্ষিত মানুষ। তারা শিক্ষার মর্ম বুঝেছেন এবং সেই মর্ম বুঝেই এই পেশা গ্রহণ করেছেন, অর্থের জন্য নয়। সেই শিক্ষাটা বিদেশিরা দিয়ে গিয়েছিল। মুশকিল কোথায় আজকে? স্বদেশী শাসকের শাসনকালে আমরা কি দেখছি? সম্পূর্ণ উল্টো। তারা ক্ষমতা পেয়েও শিক্ষা দেওয়ার ক্ষেত্রে লুটপাট করেন, একেবারেই না। তাই আমি দেখি তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সুন্দর বিল্ডিং, কত বড় বড়, একটা প্রেসিডেন্সি কলেজের কথাই ভাবো, কি সুন্দর বিল্ডিং, কত বড় বড় বিল্ডিং, ওখানে তো তারা অর্থ ব্যয় না করে কার্পণ্য করতে পারতেন, করেননি। অফিসগুলো তাই। আর শিক্ষাক্ষেত্রে আরো সমস্ত সরকারি শিক্ষাক্ষেত্রগুলো নাও, শিক্ষা প্রতিষ্ঠানগুলো নাও, যেমন তারা সেই প্রতিষ্ঠানগুলোর ঘরবাড়ি তৈরি করেছেন পুরো মাত্রায় অর্থ ব্যয় করে, ঠিক তেমনি সুশিক্ষা দেওয়ার জন্য শিক্ষিত শিক্ষকদের নিয়োগ করেছিলেন। যে আমলে, আমি একটা উদাহরণ দিই, আজকে আমাকে মনোরোগের কথা বলতে হচ্ছে। ব্রিটিশ আমলে আশুতোষ মুখোপাধ্যায়, তিনি মাতৃভাষায় শিক্ষা দেওয়ার জন্য ব্রিটিশ শাসকদের কাছে উমেদারি করেছিলেন রবীন্দ্রনাথের সঙ্গে হাতে হাত মিলিয়ে। মাতৃভাষায়, বাংলায় নয়, শুধু মাতৃভাষায়, গোটা ভারতবর্ষ জুড়ে মাতৃভাষায় শিক্ষা দিতে হবে, ব্রিটিশ শাসকের কাছে উমেদারি করেছিলেন আন্তরিকভাবে। এই মানুষগুলো ছিলেন, এবং এই ব্রিটিশ শাসক, আমি ব্রিটিশ শাসকের মোটেও অনুগত জীব হয়ে কথা বলছি না, ব্রিটিশ মানে ব্রিটিশ, বিদেশি, কিন্তু শিক্ষাটাকে তারা নষ্ট করেনি। দুঃখের কথা এখানে, শিক্ষালয়, শিক্ষক পদ, শিক্ষার্থীদের ভবিষ্যৎ, গোটা দেশের, গোটা জাতির ভবিষ্যৎ, সবটাই নষ্ট করার পরিকল্পনা নিয়ে আজকে শাসক দল উঠে পড়ে লেগেছে।